আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7 Norok Nugui Tongo, AGT Live 24/7. নমস্কার স্যার, এজিটি লাইভ 24/7-এ আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ অর্থাৎ 25শে বৈশাখের ঠিক উষালগ্নে 2025 একটা উৎকণ্ঠার 25শে বৈশাখ ছিল সমস্ত বাঙালি জাতিদের মধ্যে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র বাংলাদেশের সেই টালমাটাল পরিস্থিতির মধ্যে। যাই হোক, পরবর্তী সময়ে এটা নির্বিঘ্নে কাটলো বলা যায়, নির্বিঘ্নে বলা যায় না, কিন্তু এর পরবর্তী সময়ে ছায়ানট এবং উদীচীর মতো যে সাংস্কৃতিক যে সংগঠনগুলো, যে অর্গানাইজেশনগুলো, এগুলোর উপর আক্রমণ ইত্যাদি অনেকটা ভাবিয়ে তুলেছিল সমস্ত পৃথিবীবাসীকে। কারণ 25শে বৈশাখ এমন একটি দিন, এটা শুধু বাঙালি জাতির নয়, সারা বিশ্বের মধ্যে এটা একটি বলা যায় সাংস্কৃতিক চেতনার একটি বহিঃপ্রকাশ ঘটে প্রতি বছর 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে সামনে রেখে। এই প্রেক্ষাপটে আপনি 2026-এর যে 25শে বৈশাখ রবীন্দ্র জন্মজয়ন্তী, কিভাবে আপনি দেখছেন এই ব্যাপারটিকে? দেখো, বাঙালির জীবনে রবীন্দ্রনাথের স্থান কোনোদিনই শেষ হয়ে যেতে পারে না। রবীন্দ্রনাথ 80 বছর দীর্ঘ জীবন যাপন করেছেন। বাঙালির চেতনা, বাঙালির বোধ বুদ্ধি সব কিছুর পেছনেই রবীন্দ্রনাথের অবদান আছে। রবীন্দ্রনাথ প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ছিলেন। নিজে সেই স্কুলে পড়েননি, নিজে স্কুল তৈরি করেছিলেন নিজের মতো করে। রবীন্দ্রনাথ যখন কার্জন বঙ্গভঙ্গ করে, তখন প্রতিবাদ করে রাস্তায় নেমে আসেন, গান গান। যখন জালিয়ানওয়ালাবাগে হাজার হাজার প্রাণ নিহত হয়, সারা ভারতবর্ষের বড় বড় নেতারা যখন চুপ করে থাকে, তখন সেই রবীন্দ্রনাথ তার নাইট উপাধি ত্যাগ করে। রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের লেখক। আমরা জনগণ মন গাই, এবং কি অদ্ভুত দেখো, আমাদের পাশের দেশ, আজকে সেটা পাশের দেশ বাংলাদেশ, তার জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা। এবং আমাদের আরেকটি পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, তার যে জাতীয় সঙ্গীত, সেখানেও রবীন্দ্রনাথের সুরের অবস্থান আছে। একটি শ্রীলঙ্কান ছেলে যখন রবীন্দ্র বিশ্বভারতীতে পড়তো, সে রবীন্দ্রনাথের কাছ থেকে এই সুর নিয়েছে। কিন্তু দুঃখের ব্যাপার আরো অনেক আছে। অতি সম্প্রতি বলবো না, বেশ কিছুদিন ধরে ভারতীয় মাধ্যমে একটা কথা রটানো হচ্ছে যে রবীন্দ্রনাথ যে জনগণ মন অধিনায়ক গানটি লিখেছিলেন, এটা নাকি তিনি লিখেছিলেন রাজা পঞ্চম জর্জের ভারত আসার সময় তাকে অভ্যর্থনা জানানোর জন্য। এটা খুব দীর্ঘভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের দেশের পার্লামেন্টে এগুলো নিয়ে কথা উঠেছে, যথেষ্ট জোরের সঙ্গে এটার প্রতিবাদ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি কেউ কেউ বলছে যে রবীন্দ্রনাথ গগন হর করার গান চুরি করে গান লিখেছেন, এই কথাও বলা হচ্ছে। তুমি উদীচী
তারপর ছায়ানট, এগুলোর কথা বলেছে। রবীন্দ্রনাথের সঙ্গে পূর্ববঙ্গের, যেটা আজ বাংলাদেশ, গভীর সম্পর্ক ছিল। সেখানে তাদের জমিদারি ছিল। নদীতে বসে রবীন্দ্রনাথ অনেক গান লিখেছেন। এটা সামগ্রিক জীবন বোধ কিভাবে একজন মানুষের মধ্যে একত্রিত হয়ে থাকতে পারে, সেটা রবীন্দ্রনাথ তার উদাহরণ। আমি আজ শুরু করেছিলাম যে শিক্ষার দিকে তিনি নতুন পথ দেখিয়েছেন। তিনি কৃষকদের জন্য সমবায় ব্যাংক তৈরি করেছেন। তুমি জানো কৃষকরা ঋণের জন্য মার খায়। আজকে আমরা সারা পৃথিবীতে চিৎকার করছি যে বন ধ্বংস হয়ে যাচ্ছে, বনায়ন দরকার, বনায়ন দরকার। মুখে মুখে যখন বনায়ন দরকার বলছি, তখন একদিকে আমরা আরাবল্লী পাহাড় বিক্রি করে দিতে চাইছি, আমরা আন্দামানের দিকে বিক্রি করে দিতে চাইছি। রবীন্দ্রনাথ সেই কবে বৃক্ষরোপণ উৎসব করেছেন, তিনি সেটা বুঝেছিলেন। এবং আরো একটা অদ্ভুত কথা, যেটা আমরা আমাদের অনেকেই ভুলে যাই, গড় 5টা বিজ্ঞান সচেতন মানুষের চেয়ে রবীন্দ্রনাথ কিন্তু অনেক বেশি বিজ্ঞান সচেতন ছিলেন। তিনি বিজ্ঞানী ছিলেন না, তিনি বিজ্ঞানের অঙ্ক বুঝতেন না, কিন্তু বিজ্ঞানের মূল কথাটা তিনি বুঝতেন। তিনি অনেক বৈজ্ঞানিক পত্র পত্রিকা পড়তেন। এই যে রবীন্দ্রনাথ লিখেছেন, বিজ্ঞানের কথা নিয়ে লেখা তার বই আছে। আইনস্টাইনের সঙ্গে তার কথা হয়েছে, জগদীশচন্দ্র বোসের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। জগদীশচন্দ্রের গবেষণা আটকে যাচ্ছে বলে টাকা সংগ্রহ করার জন্য তিনি আগরতলায় এসেছিলেন মহারাজা রাধাকিশোর মানিক্যের কাছে। গান করেছেন। বাঙালি মেয়েরা নাচতো না, সারা ভারতবর্ষের কিন্তু নাচের প্রচলন ছিল। বাঙালি মেয়েদের মধ্যে নাচের সেরকম প্রচলন ছিল না। বিশ্বভারতীর জন্য অর্থ সংগ্রহের জন্য তিনি নাচের দল নিয়ে দক্ষিণ ভারতে গিয়েছিলেন। তার জন্য তাকে অনেক বিরূপ সমালোচনা শুনতে হয়েছে। কিন্তু আজকে রবীন্দ্রসঙ্গীত এবং নাচ একটি বাঙালি মেয়ের পক্ষে দুটি অপূর্ব সম্পদ। যে কথা বলেছিলে যে ছায়ানট ভেঙে দিয়েছিল, ধ্বংস করেছিল, এটা অন্যভাবে একটু বুঝতে হবে। জিনিসটা পূর্ববঙ্গ ও পূর্ব পাকিস্তান হয়ে গেল। পূর্ব পাকিস্তান হয়ে যাওয়ার পর পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান হয়ে গেল। সেখানে শুরুর দিনেই শুরু হয়ে গেল, শব্দটা গোলমাল করছে। যেটা হলো, পূর্ব পাকিস্তান যখন হলো, একেবারে শুরুর দিকেই জিন্না বলে দিল উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এবং সঙ্গে সঙ্গেই সেটার প্রতিবাদ করলো ছাত্ররা। 1948-এর ঘটনা, দুবার নো নো। এরপর এই ভাষা নিয়ে তো একের পর এক আন্দোলন চলতে থাকলো। 52 সালে একটা ঘটনা ঘটলো, কারফিউ ছিল, ছাত্ররা কারফিউ লঙ্ঘন করে মিছিল বের করলো, গুলি হলো, ছাত্ররা মারা গেল। ভাষার দাবিতে সালাম বরকতেরা শহীদ হলো। তারপর থেকে 52
21শে ফেব্রুয়ারি এটি জাতীয় দিবস হয়ে গেল। এর বহুকাল পরে 1961 সালে আসামের শিলচরে ভাষার দাবিতে 11 জন প্রাণ দিলেন রেল স্টেশনে। ত্রিপুরায়ও গোলাঘাটিতে একটি ছেলে ধনঞ্জয় নাম, সে প্রাণ দিয়েছিল। কিন্তু সর্বপ্রথম যেটা ঘটেছিল 21শে ফেব্রুয়ারি 1952, তখন আমি ক্লাস 7-এ পড়ি, ঢাকায় ছিলাম। এটা ভাষার দাবিতে একটা দেশ কিভাবে গড়ে ওঠে, এটা তার লক্ষণ। এখন তো ইউনেস্কোর কল্যাণে এটা ওই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। পাকিস্তানের শাসনকর্তারা চাইতো না যে বাঙালিরা রবীন্দ্রনাথ পড়ুক, রবীন্দ্রসঙ্গীত গান হোক, তারা চাইতো না। কিন্তু বাঙালি ছাত্রছাত্রীরা তারা কিন্তু রবীন্দ্রসঙ্গীত গাইত, এবং সেখানে অনেক এরকম প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেখানে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হতো, রবীন্দ্র চেতনার কথা বলা হতো। ধর্মনিরপেক্ষ চিন্তা ভাবনার কথা ছিল। এই যে উদীচী, ছায়ানট, এগুলোর কথা বললে, এগুলোর মধ্যে মূল কথা হচ্ছে যে আমি সর্বোপরি মানুষ, আমি ধর্মের বিচারে একজন মানুষকে বিচার করব না। এটা খুব দুর্ভাগ্যের। দেখো, পূর্ব পাকিস্তান যেটা পশ্চিম পাকিস্তানের কলোনি হয়ে গিয়েছিল, সেটা 1971 সালে প্রায় দীর্ঘ 9 মাস ব্যাপী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করল। সেটা 71, আর গত বছর ছিল 25। কত দীর্ঘ সময় পরে ওইখানে একটি বিরাট আন্দোলনের জন্ম নিল। আন্দোলনের জন্মটা ছিল কি, যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য চাকরি বাকরিতে পড়াশোনায় কোটা ছিল। কিন্তু এই আন্দোলনটা যখন হয় তখন কিন্তু কোটাটা জাস্ট উঠে গেছে। বাংলাদেশের যে জনগণ যারা এখন আছেন, তাদের মধ্যে একটা মোটামুটি বড় ভাগ করা যায়। একদল যারা মুক্তিযোদ্ধা ছিলেন, দেশের মুক্তি চেয়েছিলেন, আরেক দল যারা চাননি যে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে যাক, তারা পাকিস্তান হতে চেয়েছিলেন, থেকে যেতে চেয়ে। তো ওই যে গত বছরের ওই আন্দোলনটা, এটাকে সহায়তা করলো স্বাধীনতা বিরোধী যে লোক সমষ্টি, তারা এমন কথাও বলতে শোনা যেত, আমরা ডিসেম্বরের স্বাধীনতা মানি না, আমরা মুক্তিযুদ্ধ মানি না। এখন বাংলাদেশের রাজনৈতিক দলের কথা যদি বলি, প্রধান দুটো দল আওয়ামী লীগ এবং বিএনপি, এছাড়া অন্যরা আছে, ধর্মীয় দল আছে, আরো ছোট কমিউনিস্ট দলও আছে, ছোট। এখন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ মানি না এই কথা বলতে পারবে না, বিএনপি মুক্তিযুদ্ধ মানি না এই কথা বলতে পারে না, কারণ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। তাদের তৃতীয় পক্ষ থাকলো
যখন এইসব ঘটনাগুলোকে ঘটিয়ে দেওয়া হচ্ছে, তখন আমাদের কিশোর কিশোরীদের, যুবক যুবতীদের, যাদের মূল সমস্যাটা ছিল চাকরি বাকরির সমস্যা, বেঁচে থাকার অর্জনের সমস্যা, সেইখানে তাদেরকে তারা উস্কে দিল, একটা রাজনৈতিক আন্দোলনকে তারা নিয়ে গেল সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলনে। তার ফলেই তারা এই ছায়ানট, এই উদীচী, এগুলো ধ্বংস করতে গেল। তারা তাদের, যাদেরকে তারা বঙ্গবন্ধু বলতেন, মূর্তি ভেঙে ফেললেন। আমরা জানি যে, আমরা আগরতলায়ও দেখেছি, প্রায় প্রতি বছর আমাদের বই মেলায়, বাংলাদেশের বইমেলার প্রকাশকেরা বই নিয়ে আসছে। আমাদের এখানকার উৎসব অনুষ্ঠানে ওখানকার গায়ক গায়িকারা আসতেন। অনেক বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ওখানে ছিলেন, নজরুল সঙ্গীত শিল্পী ছিলেন। এখন অবস্থা কিছুটা থিতু হয়েছে, একটা নির্বাচন হয়েছে, একটা সরকার গঠিত হয়েছে, বিরোধী পক্ষ হয়েছে, তারা আবার চেষ্টা করছে ওই জায়গায় ফিরে যেতে। এবং এই যে চরম দুর্দিনেও কিন্তু যারা রবীন্দ্রসঙ্গীতের শিল্পী ছিলেন, তারা তাদের সেই শিল্প সাধনা চালিয়ে গেছেন। হ্যাঁ, ইউনুস সাহেবের সময়ে একটি প্রতিষ্ঠান, যাকে জায়গা দেওয়া হয়েছিল রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য, সেই জায়গার লিস্টটা তিনি কেটে দিয়েছেন। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে, চরম উত্তেজনার সেই মুহূর্ত থেকে বাংলাদেশ এখন একটু ধীর লয়ে, দ্রুত লয়ে হবে না, ধীর লয়ে আবার সুস্থির শান্ত একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের দিকে এগিয়ে যাবে। রবীন্দ্রনাথকে তারা সেই পূর্ণ মর্যাদাই প্রতিষ্ঠিত করবে। যে জায়গাগুলিকে ভেঙে ফেলা হয়েছে, সে জায়গায় কিন্তু এখনই কিন্তু খবর পাচ্ছি পুনর্গঠিত হচ্ছে। এ তো গেল বাংলাদেশের কথা। এবার আমি আমার দেশের কথায় আসি। আমি ভারতবাসী, আমি বাঙালিও বটে। আমি আমার বাংলা ভাষাকে ভালোবাসি। আমার দেশের যে রাষ্ট্রীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যানথেম, জনগণ মন, যেটা আমরা গাই, বেশ আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। জনপ্রতিতন্ত্র AGT Live 24/7। রবীন্দ্রনাথ এই গান লিখেছিলেন পঞ্চম জর্জের ভারত আগমনের জন্য, সম্মান জানানোর জন্য। একটু আগেও কথাটা বলেছিলাম, তো আমি কথাটা একটু বিবৃত করে দিতে চাই। যে গানটা আমরা গাই, সেই গানটা আমি একটু দেখে দিতে চাই, এটা ঘটনাটা কি। আমরা যখন গানটা গাই, আমরা তো রবীন্দ্রনাথের সম্পূর্ণ গানটা কিন্তু গাই না।
একটা সময়সীমা আছে, তার মধ্যে একটা নির্দিষ্ট অংশ। আমাদের গানটা শুরু হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা জনগণ মন জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। এরপরে আরো একটা অংশ আছে, এইখানে বলা হয় এই যে ভারত বিজ্ঞ বিধাতা বলা হয়েছে, এটা পঞ্চম জর্জকে বলা হয়েছে। আমি এবার এই দীর্ঘ কবিতা, আমরা তো সব শুধু প্রথম অংশটা পড়ি, এটা শেষের একটু অংশ আমি পড়ি। ঘোর তিমির নিশীথ নিবিড় নিশীথ পীড়িত দূর মূর্ছিত দেশে, জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল, নত নময় অনিমেষে, দুঃস্বপ্নের আতঙ্কে রক্ষা করিল অঙ্কে। এবার উল্লেখ করো জায়গা, স্নেহময়ী তুমি মাতা, জনগণ দুঃখ ত্রায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। তাহলে এটা যদি পঞ্চম জর্জ হয়, তাকে রবীন্দ্রনাথ মাতা কি করে মাতা বলছেন? সেই কিন্তু সেই অংশ পড়বে, কারণ তারা এটাকে নিন্দা করতে চাইবে। এখন আমাদের এই জাতীয় সঙ্গীত কোথায় তৈরি হয়েছে? কে এটাকে জাতীয় সঙ্গীত বলে স্থির করলো? নিশ্চয়ই আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকটা সঙ্গীত কিন্তু জাতীয় সঙ্গীত হওয়ার দাবি করতে পারত, সারা জাহাজে আচ্ছা হিন্দুস্তান আমারা। এটা যে কবি লিখেছিলেন, তখন তার যে চেতনা ছিল, পরবর্তীকালে তার চেতনা বদলে যায়। এই যে গানটা, এই কথাটা বলার কি উদ্দেশ্য হতো? এটা কিন্তু মানে হেলায় ফেলায় চলে যাওয়ার লোকেরা বলছে না। আমার দেশের যারা গণ্যমান্য ব্যক্তি, যারা পার্লামেন্টে বসেন, যারা বড় বড় বক্তৃতা দেন, তারা কিন্তু এই কথাটা বলেন। তখন তাদের কথায় এশিয়ার প্রথম সাহিত্যে নোবেল প্রাপক একজন কবির কবিতার সম্পর্কে, সেই কবির মন মানসিকতা নিয়ে এই সন্দেহের প্রকাশ পায়, তখন সেই রবীন্দ্রনাথকে তারা কতটা শ্রদ্ধা করেন সেই প্রশ্ন কিন্তু দেখা দেয়। এখন কেন এটা করছেন আমি এটা বুঝতে পারছি না, কিন্তু বয়স আমার এখন অনেক হয়েছে। আমি ভারতবাসী, আগেও ছিলাম, পরে অসহিষ্ণু একদল স্বাধীনতা সংগ্রামীর
অপেক্ষা না করার ফলে আমার দেশ বিভক্ত হয়, আমি অভারতবাসী হয়ে যাই, আমি পাকিস্তানি হয়ে যাই, আমাকে প্রাণ রক্ষার জন্য ওই দেশ ছেড়ে আসতে হয়। আমার তখন পরিচয় হয় উদ্বাস্তু। আমি সৌভাগ্যবান যে আমি রেজিস্টার্ড উদ্বাস্তু, আমার কাছে কাগজ আছে। লক্ষ লক্ষ লোকের হাতে কোনো কাগজ নেই, এবং যাদের হাতে সেই কাগজ নেই, ভারত রাষ্ট্র তাদের কি চোখে দেখে, তারা সেটা আমরা অতি সম্প্রতি পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়ে যাওয়া জাতীয় অ্যাসেম্বলি বিধানসভার নির্বাচনে আমি দেখলাম ফলে আমাকে এখন এই বাঙালি সত্তার কথা বলতে হয়। আমি আজকের এই যে কথা, যে অনুষ্ঠান, যার নামের কথা বলছো, যিনি বলেছেন আমি পৃথিবীর কবি, তার সম্পর্কে কথা বলতে গিয়ে আমি নিজেকে ক্ষুদ্রতার মধ্যে আনছি। একটু দুঃখ, একটু লজ্জা আমার হচ্ছে, কিন্তু বলাটা দরকার এই কারণে যে আমার অস্তিত্বকেই আজকে বিপন্ন করে দেওয়ার কথা ভাবা হচ্ছে। দেশ যখন স্বাধীন হয়, আসলে দেশ তো সব, কিন্তু 1947-এর 15th আগস্ট দেশ কিন্তু ইমিডিয়েটলি স্বাধীন হয়নি। স্ট্যাটাসটা ছিল ডোমিনিয়ন স্ট্যাটাস। জিন্না যখন দাবি করলেন পশ্চিম দিকে পাঞ্জাবের ওইদিকে এবং এদিকে বাংলা থেকে আসাম হয়ে মুসলমান প্রধান অঞ্চল পাকিস্তানকে দিয়ে দিতে হবে, আমাদের বড় বড় নেতারা, মেইনল্যান্ড নেতারা তাতে রাজি হয়ে গিয়েছিলেন। কিন্তু পাঞ্জাবি শিখরা যেন এতে বিপদে না পড়ে, তার জন্য লর্ড ওয়াভেল ব্যক্তিগতভাবে চেষ্টা করেছিলেন এবং পাঞ্জাব বিভাজনের কথা হয়েছিল। পাঞ্জাবের যখন বিভাজন হয় তখন লোক আদান প্রদানের কথা, এক্সচেঞ্জ অফ পপুলেশনের কথা করা হয়েছিল। পশ্চিম পাঞ্জাব থেকে যারা এসেছে পূর্ব পাঞ্জাবে, তাদের জন্য সুনির্দিষ্টভাবে আবাস বানিয়ে দেওয়া হয়েছে, তাদের জীবন যাপনের জন্য, কাজ করার জন্য অর্থ সাহায্য করা। যখন এইভাবে পাঞ্জাব ভাগের কথা উঠল, তখনও কিন্তু পূর্ব বাংলা ভাগ, মানে বঙ্গদেশ ভাগ হোক, এই দাবিটা মূলভাবে আসেনি, এটা এখান থেকে উঠেছে। এবং তখন ঠিক করা হলো যে ঠিক আছে, বঙ্গদেশের যতগুলি জেলা আছে সেই জেলাগুলির মধ্যে মুসলিম প্রধান জেলাগুলির একটা গ্রুপ বানাবো, হিন্দু প্রধান জেলাগুলির একটা গ্রুপ বানাবো, তারা কি চায় দেখব, এবং যে কোনো একটা গ্রুপ যদি চায় বিভাজন, তাহলে বিভাজন হবে। মুসলিম প্রধান যে জেলাগুলি, তারা বিভাজন চায়নি। হিন্দু প্রধান যারা, তারা বিভাজন চেয়েছিল, কারণ তাদের মনের মধ্যে কাজ করছিল জাস্ট 1 বছর আগে গ্রেট ইন্ডিয়া কিলিং যেটা হয়ে গিয়েছিল, সেটার স্মৃতি
সেই কারণে বিভাজন হলো। অতএব পুরো বাংলাটাই যদি পাকিস্তানে চলে যেত, তথাকথিত মেইনল্যান্ড ইন্ডিয়ার হয়তো কোনো দুঃখ হতো না। অনেকগুলো কথা আমি আগেও বলেছি, আমি কেউ আমাকে বলতে পারেন আমি অনুচিত কথা বলছি। বিশ্বের কবির মধ্যে এই কথা কেন আসে? কিন্তু রবীন্দ্রনাথ যেমন বিশ্বের কবি, রবীন্দ্রনাথ তো বাংলারও কবি। বাংলার মাটি বাংলার জল বলেছেন। শখ হুন্দল বঙ্গভঙ্গ বিরোধ করেছেন, রাস্তায় হেঁটেছেন। সারা ভারতবর্ষ সেভাবে তাকে কোনো সাহায্য করেনি। অতএব রবীন্দ্রনাথ যেমন বিশ্বকবি, রবীন্দ্রনাথ সেইভাবে বাংলার কবি, সেইভাবে পশ্চিম বাংলার কবি, সেইভাবে পূর্ববঙ্গ যেটা আজ বাংলাদেশ, সেই বাংলাদেশেরও কবি। মাঝে মাঝে ভ্রান্তি আসে যে কারণে বাংলাদেশ গত বছর রবীন্দ্রনাথের বিরুদ্ধে, রবীন্দ্র চেতনার বিরুদ্ধে, এমনকি নজরুলের চেতনার বিরুদ্ধে। নজরুল একজন প্রথম শ্রেণীর শ্যামা সঙ্গীত গানের রচয়িতা। তো এই যে পরিস্থিতি, পরিপ্রেক্ষিত, প্রতি বছর 25শে বৈশাখ আসবে, আমরা দুটো চারটে ভালো আবৃত্তি করব আর বড় বড় কথা বলবো। এটা তো রবীন্দ্রনাথ আমাদের শেখায়নি। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছে শখ হুন্দল পাঠান মোগল। রবীন্দ্রনাথ আমার শিখিয়েছে, দেখো ভালো মূল কথা, কেন এর পঞ্চম নয়, ভারত মাতা। কোন ভারত মাতা? পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে। কার পূরব, কার পশ্চিম? ভারতের পূরব, ভারতের পশ্চিম। পশ্চিম থেকেও আসছে, পূর্ব থেকেও আসছে, চীন থেকেও আসছে, কম্বোডিয়া থেকেও আসছে, ইউরোপ থেকেও আসছে, আমেরিকা থেকেও আসছে। তাহলে এই হচ্ছে ভারত। এই ভারত যাকে এই একই কবিতায় কবি বলছেন ভারত মাতা। কি বলছেন? স্নেহময়ী তুমি মাতা, স্নেহময়ী তুমি মাতা। এই কথা যে লিখেছে, তার লেখা গানটা আমি পঞ্চম জেঠের বন্দনা বলে বলতে পারি। হ্যাঁ, বলতে পারি, যখন আমি হয় অন্ধ আর না হয় সচেতন ভাবে বিদ্বেষ সৃষ্টিকারী। অনেক কথা বললাম, তোমার কোনো বিশেষ কথা থাকলে তুমি জিজ্ঞেস করো। অবশ্যই। এটা সত্যিকার অর্থে এত একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করলেন, এবং বিশেষ করে এই লাস্টের যে পংক্তিগুলো, এগুলো আমরা অনেক মানুষই আমরা জানি না, যার দরুন এই বিভ্রান্তিগুলো সৃষ্টি হয়েছিল বা হচ্ছে কোথাও। তো এটা থেকে আশা করি আমাদের দর্শকরা যারা আছেন অবগত হবেন এবং ভ্রান্তি দূর হবে। আরেকটি কথা আমি তোমার সঙ্গে যোগ করি। রাষ্ট্র তার নাগরিকের জীবনের পথ কিরকম হবে ঠিক করে, বিশেষ করে শুরুর দিকে স্কুল পাঠ্যের বই। এখন যে স্কুলের পাঠ্য বইগুলো তৈরি হচ্ছে,
সেগুলোর দিকে তাকালে দেখা যায় যে এটা নির্দিষ্ট একটা বিদ্বেষমূলক দৃষ্টির দিক থেকে তৈরি করা। বিজ্ঞানের বইয়ে রাহু কেতুকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যে ভারতবর্ষে যখন বিদেশি শাসনের আমলে আছে, সিভি রমন নোবেল প্রাইজ পাওয়ার মতো কাজ করেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় রসায়নের বিশিষ্ট অধ্যাপক হন। সত্যেন বসু সত্যেন বসুর লেখা প্রবন্ধ সামান্য এডিট করে আইনস্টাইন পাঠান। বিজ্ঞান জগৎ এই সত্যেন বসুর বিজ্ঞানে অবদানের কথা স্মরণে রাখার জন্য একটি কণা পার্টিকেলকে বোসন নাম দিয়েছে, BOSON, বসন। আমাদের দক্ষিণ ভারতের একজন সুব্রমণ্যম বলে একজন ব্যক্তি আছেন, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। অদ্ভুত ব্যাপার হলো তার ছাত্ররা তার আগে নোবেল প্রাইজ পেয়েছে। একদম প্রথম দিকে তিনি যে কথাটা বলেছিলেন, যেটা সবাই হেসে উড়িয়ে দিয়েছিল, তার প্রায় 30 বছর পরে সেই কথাটাকে সত্য ধরে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। আমাদের পূর্বপুরুষেরা অশিক্ষিত ছিলেন না, বেদ পুরাণ যথেষ্ট জ্ঞান আছে, অথর্ব বেদে অনেক কার্যকরী ভূমিকা আছে। কিন্তু আমরা যদি বলি যে তখন কম্পিউটারও ছিল, সেটা প্রমাণ করার মতো ভূমিকা তো আমার কাছে নেই। থেকে থাকতে পারে, আমি অস্বীকার করতে পারবো না, কারণ জেনারেশনের পরে একটা গ্যাপ হয়, আবার জেনারেশন আসে, আবার হয়। কিন্তু আমাদের যে বর্তমান যে শিক্ষা পদ্ধতি আমাদের ইতিহাসকে খণ্ডিত করে পড়াচ্ছে, আমাদের বিজ্ঞান চেতনাকে নষ্ট করছে। আমি স্পেস শাটল পাঠাচ্ছি, চন্দ্রে যান পাঠাচ্ছি, গগনযান পাঠাবো, তার আগে আমি পুজো করছি। যে দুর্গা পূজা বা সরস্বতী পূজা, এটা একটা কনসেপ্ট ছিল। বাইবেলে বলা হয়েছে গড ক্রিয়েটেড ম্যান, তাই তো নাকি? ক্রিয়েটেড দি ওয়ার্ল্ড অ্যান্ড ক্রিয়েটেড দি ম্যান। আমরা কিন্তু অন্য কথা বলি, আমরা কোন ম্যান ক্রিয়েটেড দি গড। কেন? আমি দেখতাম নদীতে ঝড় উঠছে, সমুদ্রে ঝড় উঠছে, ভাবতাম কেউ রেগেছে, তাকে তুষ্ট করলে সামনে, আমি তাকে নাম দিলাম জলের দেবতা। আমি দেখলাম এরকম ঘটে, ভাবলাম তাকে তুষ্ট করলে তাকে একটা নাম দিলাম। গ্রিস দেশে এরকম দেবতার নাম আছে, আমাদের দেশে দেবতার নাম আছে। আমাদের বিদ্যার জন্য সরস্বতী আছে, কালীর নাম আছে, দুর্গার নাম আছে। আমরা কেন এই নামগুলো, যে আমরা এটা কেন হচ্ছে, আমরা একটা কথা কিন্তু জানি যে কোনো কার্য যদি হয় তার কোনো কর্তা থাকতে হবে। এভরি ভার্ব মাস্ট হ্যাভ এ সাবজেক্ট। যে ডুয়ার, যে করবে।
কে এই ডুয়ার? সেই গড। এই যে গড আমরাই তো আবিষ্কার করেছি, সো উই ক্রিয়েটেড। এখন আমি যদি রিভার্স করি, আমি আমার চেতনাকে আবার পেছনের দিকে নিয়ে আসি। আর বর্তমান যে সমাজটা, তুমি জানবে আমরা এখন এআই এর যুগে চলে এসেছি, এবং আমাদের বিপন্নতার কিন্তু চরমে পৌঁছে গেছে। যে মোবাইল একদিন আমাদের কাছে একটা চরম আবিষ্কার হয়ে এসেছিল, আজ সেটা আমাদের সন্তানদের জন্য অভিশাপের পথ নিয়ে আসে। কিরকম বিপদটা দেখো। কোভিড যখন হলো, আমরা অনলাইন ক্লাস করলাম, হাতে হাতে মোবাইল চলে গেল, ট্যাবলেট চলে গেল। তার থেকে তুমি জড়িয়ে গেলে, তুমি আসক্ত হয়ে এমন জায়গায় গেলে যে তুমি পাহাড়ের চূড়ায় উঠতে পারতে, সেই তুমি এখন পতনোন্মুখ অথবা পতিত। এই যে ঘটনাটা, এখানেও কিন্তু আমি রবীন্দ্রনাথকে টেনে আনতে চাই। আমি আগেই বলেছি, রবীন্দ্রনাথ স্কুল করেছিলেন, ব্রহ্মচর্য বিদ্যালয়, জমি পড়েছিল, প্রচুর টাকা ছিল না তার হাতে। তার স্ত্রী মৃণালিনী দেবীর অলংকারও স্কুলে গেছে। শুরুর দিকে ওখানে একটা হোস্টেল ছিল, খাওয়ার ব্যাপারে জাত অনুযায়ী ভাগ থাকতো। আমরা মেঘনাথ সাহাকে নিচু জাতের বলে তার স্কুলের শিক্ষক ঢাকা শহরে সরস্বতী পূজাতে অঞ্জলি দিতে দেয়নি। এই রবীন্দ্রনাথ দুপুরবেলায় হয়তো একটু বৃষ্টি পড়ছে, গামছা নিয়ে কাপড় নিয়ে এই হোস্টেলের ছেলেদের এসে বলছে, যাবে নাকি চল আমার সঙ্গে, আমি কোপাইতে সাঁতার কাটতে যাব। কে যাচ্ছে? রবীন্দ্রনাথ। কার সঙ্গে? 1, 2, 3, 4, 5, 6 পড়া ছেলে। ওই ছেলেটা বিপথে যাওয়ার কোনো সুযোগ থাকবে? থাকবে না। যে ছেলেটাকে রবীন্দ্রনাথ ইংরেজি শেক্সপিয়ারের রচনা পড়াচ্ছে, ছোট্ট ছেলে, অথবা রবীন্দ্রনাথ নিজে বাড়িতে, সে যখন ছোট, গৃহশিক্ষক এসে পড়াতো, বিজ্ঞানের কাজ দেখাতো, সংস্কৃত নাটক পড়াতো। এই পড়ানোর সুযোগটা কে করে দিয়েছিল? তার বাবা করে দিয়েছিল। রবীন্দ্রনাথের শিক্ষাটার আমরা কেন গুরুত্ব দেই? আমরা গুরুত্ব দেই এই কারণে যে এটা আমাদের বিকাশের পথ দেখায়, বিপথে যাওয়া থেকে আটকায়, আবিষ্কারের চিন্তার জন্ম দেয়। এবং আমরা একটা কথা অনেক সময় বলি, আমি আর্টসের ছাত্র, আমি বিজ্ঞান টিজ্ঞান বুঝি না।
তুমি বিজ্ঞান না বুঝলে তো তুমি বেঁচেই থাকতে পারো। তুমি যখন রান্না করে খাও তখন মধ্যে যে মশলা দেয় তার মধ্যে যে স্বাদ লাগে, এটা তুমি না জানলেও তোমার মা তো জানে যে এটা দিলে এই উপকারটা হয়। আমার যখন পেট খারাপ হয়, আমাদের তখনকার দিনের অশিক্ষিত, আমরা তো অশিক্ষিতই বলবো, দেখতে পড়তে তো তাকে দেওয়া হয়নি, সে তো শুক্তো রাঁধতেন। আজকে ডাক্তারবাবু তো তাই বলছে। রবীন্দ্রনাথের নামে কথা বলতে বসে অনেক কথাই বলে ফেললাম। ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করো, রবীন্দ্রনাথ আমাকে যে কোনো বিপদের থেকে উত্তরণের পথ দেখায়। রবীন্দ্রনাথ আমাকে বলে সব লোককে ভালোবাসো। রবীন্দ্রনাথ আমাকে বলেন কারো কাছেই তুমি মাথা নত করবে না, কারণ তুমিও সবার সমান। 25শে বৈশাখ ঘুরে ঘুরে আসবে, বহু বহু ভোর আসবে। হ্যাঁ, একটা সময় তো আসবে যখন 1000 বছর পর, রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন আজই হয়তো 100 বর্ষ পরে। 100 বর্ষ তো পেরিয়ে গেছে, আমরা কিন্তু পড়ছি এখনো, 100 বছরের পরেও পড়ছি। সক্রেটিসের কথা আমরা শুনি, প্লেটোর কথা শুনি, অ্যারিস্টটলের কথা শুনি, বড় বড় কালিদাসের কথা শুনি। সুনির্দিষ্ট পাঠক ছাড়া আমরা সাধারণভাবে তো পড়ি না। কিন্তু কেমন যেন একটা মনে হয় রবীন্দ্রনাথের কিছু কথা হয়তো 1000 বছর পরেও পড়া হবে, এবং সেটাই রবীন্দ্রনাথের আসল মাহাত্ম্য, এটাই আমার মনে হয়। আশা করি তুমি আর কিছু বলার। আচ্ছা স্যার, ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের অবস্থিত। বর্তমান সময়ে যাই হোক, যোগাযোগের মাধ্যম বা যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, তৎকালীন সময়ে যোগাযোগের ব্যাপার যা বলা আমরা যতটুকু জানি সেরকম উন্নত ছিল না। তথাপি উনি একবার নয়, দুবার নয়, 7বার আমাদের রাজ্যে এসেছেন। ওনার অমর সৃষ্টিগুলো উনি করে গেছেন, বিসর্জন থেকে শুরু করে রাজর্ষি নাটক থেকে শুরু করে ইত্যাদি উনি করেছেন। তো নিশ্চয়ই তখনকার সময়ে যিনি রাজা ছিলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, রাধা কিশোর মাণিক্য, ওনাদের কাছ থেকে এতটা আতিথেয়তা উনি পেয়েছিলেন। এবং কথাটা একটু উল্টো হবে। আচ্ছা, বিসর্জন বা এই সংক্রান্ত যে বইটা, রাজর্ষি, এগুলো তিনি কিন্তু ত্রিপুরায় আসার আগে লিখেছেন। আচ্ছা, মানে ত্রিপুরায় বসে লিখেননি, ত্রিপুরায় আসার আগে। আচ্ছা, কাহিনীটা তিনি জেনেছেন। আচ্ছা, এরকম বলা হয় এটা তিনি জেনেছেন কলকাতায় কোনো পত্রিকা অফিস থেকে। আচ্ছা, এখানকার কৈলাস সিংহ, যিনি এটা প্যারালাল রাজমালা লিখেছেন, ওই সূত্রে রবীন্দ্রনাথ একটা চিঠি বীরচন্দ্রকে লিখেছিলেন। এটা মনে একটু জড়ানো ব্যাপার আছে। রবীন্দ্রনাথের বয়স তখন অল্প, 12-14 বছর হবে। মহর্ষি স্ট্রিক্ট, পড়াশোনা হয়, তাকে ডালহৌসিতে নিয়ে যায়, নিয়ে আসে, সে লেখে, সে ভগ্ন হৃদয়ে বলে একটা কবিতা লিখে। এখন 12-14 বছর ছেলে
ভগ্ন হৃদয় কবিতা লিখছে, যেটা একটা যুবকের ক্ষেত্রে হতে পারে। এটা দেখার কারণ হলো ওই যে আমি তোমাকে বলেছি যে সংস্কৃত কাব্য তিনি তখন পড়েছেন। এই ভগ্ন হৃদয় কাব্য কোনো কারণে মহারাজা বীরচন্দ্রের হাতে এসে পৌঁছায়। আচ্ছা। তার ইমিডিয়েট আগে বীরচন্দ্র তার প্রিয় মহিষী মনমোহিনী দেবীর কে হারান। বিষণ্ণ রাজা এই ভগ্ন হৃদয় পড়ে এতই মুগ্ধ হন যে তিনি এখান থেকে একজন সরকারি কর্মচারীকে কলকাতায় পাঠান তাকে জানাতে যে তুমি একদিন বিশ্বকবি হবে। এরপর রবীন্দ্রনাথ ওই বইগুলো পাঠিয়ে লিখেছিল যে আমি আপনার রাজবংশ সম্পর্কে জানতে চাই। বীরচন্দ্রের একটা চিঠি আছে, এটা ত্রিপুরা রবীন্দ্রনাথ বইয়ের চিঠিটা আছে। সেখানে তিনি বলেছেন যে আমাদের রাজ্য এরকম এরকম ছিল, এক সময় আগরতলা এই ধর্মনগরেও আমাদের রাজত্ব ছিল, এই করে হয়েছে। বয়সের দিক থেকে যদি আমি হিসাব করি, রবীন্দ্রনাথ এবং বীরচন্দ্রকে দাদু নাতির গ্রুপে ফেলে দেওয়া যায়। কার্শিয়াঙে যাওয়ার সময় রবীন্দ্রনাথকে তিনি নিয়ে গেছেন। একবার বা দুবার, এবং তো দ্বিতীয়বার তো তিনি আর ফিরলেনই না। রবীন্দ্রনাথের আসল বন্ধুত্ব কিন্তু রাধা কিশোরের। রাধা কিশোরের আমলেই তার আসা শুরু, এবং এরপর এসছে। তুমি জিনিস দেখবে উমাকান্ত স্কুলে রবীন্দ্রনাথকে অভ্যর্থনা দেওয়া হয়েছে, প্ল্যাটফর্ম করা হয়েছে, প্ল্যাটফর্মে দুটো চেয়ার। রাধাকিশোর চেয়ারটা মাটিতে নামিয়ে নিয়েছে, কবির আসন যেখানে সেখানে আমি বসবো না। জগদীশচন্দ্র বসুর কথা উল্লেখ করেছিলাম, তার কাজ আটকে গেছে। এটা কথা তোমাকে বলে সুযোগ করে মানুষকে শুনিয়ে দিও। যে কোনো লোককে যদি জিজ্ঞেস করো বাঙালি ছেড়ে জগদীশচন্দ্র বসু কিসের জন্য বিখ্যাত, কি উত্তর দেয় তারা? উদ্ভিদের প্রাণ আছে আবিষ্কার করেছেন। উদ্ভিদের প্রাণ আছে আবিষ্কার। আচ্ছা, বেশ। উদ্ভিদের প্রাণ আছে, যার প্রাণ আছে, কার প্রাণ আছে? যার জন্ম হয়, বৃদ্ধি হয়, মৃত্যু হয়। জগদীশচন্দ্রের আগে গাছের জন্ম হতো, বৃদ্ধি হতো, মৃত্যু হতো, মানুষ জানতো না। জানতো না, মানুষ জানতো না। গাছটা মরে গেছে এই কথা কি জগদীশচন্দ্র বসুর আগের মানুষ জানতো না? জানতো। আমরা যে বলছি জগদীশচন্দ্র বোস গাছের প্রাণ আছে, এই কথাটা কি সত্যি? সব লোকে যেটা যে জিনিস মরে তার তো প্রাণ ছিল। জগৎচন্দ্র ঠাকুরদাদার আমলেও তো গাছ জন্মেছে, বড় হয়েছে, মরেছে। তারাও তো বলেছে এই গাছটা মরে গেছে, ফেলে দে। মরে গেছে মানে তার প্রাণ ছিল। অর্থাৎ গাছের প্রাণ আছে, এটা জগদীশচন্দ্র আবিষ্কার করেননি। তাহলে কি আপনি বেতার যন্ত্রের কথা বলছেন? তোমাকে যদি এটা ইনজেকশন দেই, স্টিমুলাস দেই, তোমার একটা রিয়েকশন হয়। জগদীশচন্দ্র গাছের ওপর এই স্টিমুলাস ব্যবহার করেছেন, এমন করে দেখেছেন যে প্রাণীদের মতো
তারও রিয়াকশন হয়। ইট ইজ হিজ ওয়ার্ক। এই কাজটা তিনি যখন ফ্রান্সে প্রেজেন্ট করেন, তখন একজন বিখ্যাত বিজ্ঞানী অনেক কথাবার্তা বলে এটা মিথ্যে, কিছু হয়নি, এসব করে তারপর তিনি লন্ডনে চলে যান, এটা নিয়ে কাজ করতে থাকেন, আরো কাজ করেন। তখন তার অর্থের অভাব হয়। রবীন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ করেন, রবীন্দ্রনাথ রাধাকিশোরের সঙ্গে যোগাযোগ করেন। রাধাকিশোরের তখন ছেলের বিয়ে, রাধাকিশোর টাকা দিচ্ছেন রবীন্দ্রনাথকে, দিয়ে বলেছেন আমার ভাবি পুত্রবধূর যদি একটি অলংকার কম পড়ে তাহাতে কিছু আসে যায় না, তাহা আমি পরবর্তী বছর করাইয়া দিতে পারিব, কিন্তু বিজ্ঞানীর কাজ নষ্ট হইলে দেশের ক্ষতি হইবে। বাহ। এবার কাজটা হলো। কাজটা যখন পাবলিশ করতে গেল, তখন ওরা বলল এরকম একটা লেখা তো পাবলিশ হয়েছে, খোঁজো খোঁজো খোঁজো। ওই যে ফ্রান্সের যে আলোচনার সময় কিছু হয়নি বলে কথা ছিল, ওই যে ব্যাপারটা ছিল, একজন চুরি করে ওটা ছাপিয়ে দিয়ে, এটা যাক ওনার কাজ প্রেজেন্টেড হয়েছে। তিনি একই সঙ্গে বোটানিস্ট ছিলেন এবং ফিজিসিস্ট ছিলেন। আচ্ছা। ফিজিক্স এবং বোটানি দুটো কম্বিনেশন পড়া যেত, এখনো যায়। বিদ্যুৎ তরঙ্গ আমরা বলি, বিদ্যুতের এক জায়গা থেকে আরেক জায়গায় বিদ্যুৎ কিভাবে যায়। একটা তো আমরা দেখি তারের মধ্যে দিয়ে যায়, আরেকটা হচ্ছে স্পেসের মধ্যে দিয়ে যায়, তার লাগে না, তরঙ্গর মতো যায়। জলে যেমন তরঙ্গ হয়, সেটাতে জিনিস লাগে, জলটা লাগে। শব্দ যে যায়, এটাতে জিনিস লাগে, বাতাস না থাকলে শব্দ তরঙ্গ যায় না। বিদ্যুৎ তরঙ্গ কোনো মাধ্যমের দরকার নাই, এমটি স্পেসে যায়। তো তরঙ্গ তো বুঝেছ, তরঙ্গ এরকম হবে, তাহলে অনেকগুলো তরঙ্গ, তাহলে প্রত্যেকটা তরঙ্গের একটা দৈর্ঘ্য বলতে পারি। 1 লক্ষ তরঙ্গ, তার একটু দৈর্ঘ্য আছে। দৈর্ঘ্য ছোট হতে পারে, বড় হতে পারে। তরঙ্গের দৈর্ঘ্য যদি ছোট হয়, তাহলে একটা নির্দিষ্ট দূরত্বের জন্য তরঙ্গের সংখ্যা বেশি হতে হবে, ফ্রিকোয়েন্সি বেশি হতে হবে। তো 2 ইম্পর্টেন্ট থিংস, ওয়েভলেংথ এন্ড ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ইন্টারেস্টিং। এবার ইউরোপীয় বিজ্ঞানী একজন একটা নির্দিষ্ট তরঙ্গের বিদ্যুৎ তরঙ্গ নির্মাণ করতে পেরেছিলেন। জগদীশচন্দ্র তার থেকে কম দৈর্ঘ্যের তরঙ্গ নির্মাণ করতে পেরেছিলেন প্রেসিডেন্সি কলেজে কাজ করার সময়। এবং সেই তরঙ্গ ব্যবহার করে এই ঘরে তরঙ্গটা উৎপাদন করে ওই ঘরে একটা বন্দুক রেখে সেটা দিয়ে গুলি ফাটানো হয়েছে। টাউন হলে একটা জিনিস রেখে এটা দেখানো হয়েছে। এরপর তরঙ্গ যদি থাকে, তাহলে তরঙ্গকে গ্রহণ করার যন্ত্র নির্মাণ করার যন্ত্র যেমন থাকবে, গ্রহণ করার। জগদীশচন্দ্র তরঙ্গ গ্রহণ করার যন্ত্র বের করলেন। আচ্ছা, ইট ইজ কল্ড রিসিভার। রাইট। তাহলে একটা হচ্ছে নির্মাণ, প্রোডাকশন, একটা হচ্ছে পাঠানো, ট্রান্সমিশন, আর একটা হচ্ছে গ্রহণ, রিসিভার। উনি নির্মাণ করতে পারলেন, উনি ট্রান্সমিট করতে পারলেন, উনি রিসিভ করতে পারলেন, উনি বিজ্ঞানের কাজ করলেন। মার্কনি নামে একজন ভদ্রলোক ওই যে রিসিভার যেটা, ওইটা ব্যবহার করে রেডিও বানিয়ে ফেললেন।
আমি কথা বলছি, শব্দ তরঙ্গ, এখানে একটা জিনিস কাঁপছে, এটা বিদ্যুৎ তরঙ্গ তৈরি করছে। এই বিদ্যুৎ তরঙ্গ মাইক্রোফোনে গিয়ে আবার শব্দ তরঙ্গ হয়, তখন তোমার কানে যায়, তুমি তখন শোনো। স্টুডিওতে মাইকের সামনে আমি কথা বলি, মাইকের ভেতরে আমার মুখের শব্দ তরঙ্গ বিদ্যুৎ তরঙ্গে যায়, তারপর বেরোয়, তারপর একটা যন্ত্র হয়, সেটা ট্রান্সমিট করে, ট্রান্সমিটার হয়ে ছড়িয়ে দেয়, সেটা তারপর একটা জায়গায় গিয়ে ধরা পড়ে, টাওয়ার থাকে, তখন সে আবার বিদ্যুৎ তরঙ্গ হয়ে আসে, আমার রেডিওতে ঢোকে। রেডিও হলো আমার রিসিভার, আমি যে রিসিভার জগদীশচন্দ্র বানিয়েছিলেন, এবার সেই রিসিভার এটা আবার বিদ্যুৎ তরঙ্গ থেকে শব্দ তরঙ্গে নিয়ে যায়, তখন আমি শব্দ শুনি, আমি শব্দ বলি, এই সমস্ত পথ অতিক্রম করে সে আবার শব্দ হয়। জগদীশচন্দ্র প্যাটেন্ট নেননি, মার্কনি এটা নিয়ে প্যাটেন্ট করে নিয়েছে। জগদীশচন্দ্র যেমন গাছের প্রাণ আবিষ্কার করেছেন, কথাটা ভুল, তেমনি রেডিও বানিয়েছেন, কথাটাও ভুল। তিনি রেডিও বানাননি, তিনি তরঙ্গ বানিয়েছেন, তরঙ্গ ট্রান্সমিশন করেছেন, তরঙ্গ রিসিভ করেছেন। তার বহু কাজ এখন পৃথিবীর এই বিজ্ঞানীরা কাজ করছে, শত শত কাজ। এই জগদীশচন্দ্রের কাজে উনি টাকা দিয়েছিলেন। এই সঙ্গে রাধা কিশোরের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কটা ছিল বন্ধুত্বের সম্পর্ক। তিনি এসেছেন, তিনি এখানকার মণিপুরীদের নাচ দেখেছেন, এখান থেকে নাচের শিল্পী নিয়ে গেছেন, ওইখানে মণিপুরী নৃত্য সারা পৃথিবীতে পরিচিতি পেয়েছে। এটা মণিপুরের জন্য নয়, এখান থেকে রাধাকিশোর যে শিক্ষক পাঠিয়েছেন তার থ্রুতে সারা পৃথিবীতে হয়েছে। এরপরে রাধাকিশোরের পরে বীরেন্দ্র কিশোর। বীরচন্দ্র ওয়াজ এ ভেরি গুড ফটোগ্রাফার। আচ্ছা, আমরা মজা করে বলি যে তিনি পৃথিবীর প্রথম সেলফি তুলেছেন। আসলে তুমি দেখোনি হয়তো, আগে ছিল ওখানে ক্যামেরাটা আমি রাখলাম, ওখানে একটা এরকম স্প্রিং এর মতো আছে, ওটাকে আমি টিপ দিলাম, 3 সেকেন্ড পরে ওটা হবে, ওটা লাগিয়ে এখানে একজন লোক আছে, আমি তার পাশে এসে দাঁড়িয়ে গেলাম, আমার ছবি, আমাদের দুজনের ছবি উঠে যাবে, সেলফি। স্ত্রীর সঙ্গে বীরচন্দ্রের ছবি আছে, নিজের তোলা। আচ্ছা, তার ছেলে রাধাকিশোর ছিলেন। বীরেন্দ্র কিশোর বিখ্যাত ফটোগ্রাফার ছিলেন, তার ছবি ফরাসি দেশের জার্নালে প্রকাশ পেত। তাহলে কি দাঁড়ালো? রাধাকিশোর, বীরচন্দ্র, এরপর বীর বিক্রম। অল্প জীবন, শিক্ষিত, দুবার পৃথিবী ঘুরেছেন, শহরকে নতুন করেছেন। এই যে কামানচুরি দেখেছো, এখানে যে বারান্দা গুলি ছিল, না ভিজে যাওয়া যেত, সিঁড়িতে, এগুলো সব ইটালিয়ান না কোথাকার মতো দেখে। এই তো দোকান, সামনে এরকম বারান্দা, কাভার্ড বারান্দা, সিঁড়িতে দাঁড়ালে গোলবাজার দেখা যেত। আচ্ছা, এই ছোট্ট শহর ছিল। তো এই হতো ব্যাপার। এই সম্পর্কে তিনি 7 বার এসেছেন। কখনো শিলং গেছেন, তখন শিলং যাওয়ার পরে, তখন আগরতলা থেকে শিলং যাওয়ার একটা রাস্তা আছে, কিন্তু এয়ারপোর্টের পরে নরসিংগড় আছে, ওদিকে গিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা শিলং যাওয়া যেত। আচ্ছা আচ্ছা, তখনকার সময় ভায়া বাংলাদেশ, ভায়া পূর্ববঙ্গ। রবীন্দ্রনাথ অবশ্য ট্রেনে করে এসছেন,
শিলং গেছেন, তারপরে সিলেট গেছেন, সিলেট থেকে ফেরার পথে এসে আগরতলায় এসেছেন, আখাউড়া স্টেশনে নেমে এসেছেন, আবার কখনো মুগরা স্টেশনে নেমে এসেছেন। টোটাল তিনি 7 বার এখানে এসেছেন এবং শান্তিনিকেতনে ত্রিপুরা রাজ পরিবার বার্ষিক একটা ইয়ে দিত, অর্থ প্রদান করত। এবং তার বয়স যখন 80 প্রায়, 80 তো মারাই গেলেন, তাকে শেষ উপাধি দেওয়া হলো ভারত ভাস্কর। এটা অন্য সম্পর্ক। এটা ওই বাচ্চা ছেলেকে বীরচন্দ্র কেনই বা আবিষ্কার করলেন, কেনই বা তার এই ভগ্ন হৃদয়ে পড়ে তার মনে এটা ঢুকলো, যোগাযোগ না হওয়ারই তো কথা ছিল না, কোথায় কি। সেটা ঘটে এরকম। ওই জায়গায় দাঁড়িয়ে এখন বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে, এখনকার প্রজন্মের যে ছেলেমেয়েরা রয়েছে, আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বলবো, তাদের মধ্যে কোথাও কি রবীন্দ্র বা রাবীন্দ্রিক চর্চার ভাটা কোথাও আপনি পরিলক্ষিত আপনার হয়েছে, বা এইটা থেকে উত্তরণের কি রাস্তা? 1 নম্বর কথা হলো, ওদের কোনো দোষ নেই। আমরা ওদেরকে রবীন্দ্রনাথ পড়তেই শেখাই না। শুধু বিয়ে করার সময় মেয়েদের একটু গান গাইতে হয়, গেয়ে থাকলে ভালো হয়, সেই জন্য আমরা গান শেখাই এবং রবীন্দ্রসঙ্গীত শেখাই। আরো যারা একটু আগ্রহী হয় তারা নজরুল শেখে, তারা অতুল প্রসাদ শেখে, তারা শ্যামা সঙ্গীত শেখে। কিন্তু যদি একজনের গান যদি বলো, তাহলে রবীন্দ্রসঙ্গীত শেখে। 100টা মেয়ে যদি গান শেখে, 5টা ছেলে গান শেখে মাত্র 5 জন। ওটা ছেলেদের কাজ নয়। আমি শেখাইনি, আমি ক্লাসে শেখাইনি। তুমি একটা যে কোনো ছেলেকে একটা বাংলা বই দাও বা ইংরেজি বই দাও, বাংলাই দাও, তাকে বলো বইটা পড়ো, বেশিরভাগ পড়তে পারবে না। আমাদের ছোটবেলায় যখন স্কুলে পড়তাম 3-4, আমাদের সপ্তাহে একটা পিরিয়ড ছিল, রিডিং পিরিয়ড। মাস্টার মশাই এসে বইটা দিতেন, এই জায়গা থেকে এই জায়গা পড়, নেক্সট তুই পড়, তুই পড়, তুই পড়। এটা ছিল একটা। মাস্টার মশাই বলতেন, আমি বলছি তোরা লিখ, শ্রুতলিপি। তখনই ঠিক হবে, রস্বীকার হবে না দীর্ঘিকার হবে, দন্তন্য হবে না মূর্ধন্য হবে, ডয়শূন্যের হবে না র হবে। আজকের স্কুলে কি সেটা হয়? আছে সেই সুযোগ? না না, আছে কিনা সেই সুযোগ, আছে কিনা, করা হয় কিনা সেটা পরের কথা। আমার সিলেবাসে কি সেটার জায়গা আছে? তুমি তো না, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, ওই যেটা বললাম টাইম বাউন্ড সিলেবাস, এবং না না, আমি টাইম বাউন্ডের কথা বলছি না। আমার সিলেবাসে রিডিং এর জায়গা আছে কি? না, রিডিং এর জায়গা নেই সেটা বলা ঠিক হবে না, কারণ অভিযোগ এমন পাওয়া না, রিডিং আমার কাছে কম্পালসারি রিডিং ছিল। রাইট, আমার সিলেবাসে ছিল যে আমার একটা রিডিং থাকবে। আজকের সিলেবাসে আমি কি রিডিং রাখছি কম্পালসারি? নো। শ্রুতিলিপন নো। হ্যাঁ স্যার, যেটা বলছিলেন ওই রিডিং এর যে ব্যাপারটা স্কুলে বাচ্চাদের, এগুলো নাই না। আমি যদি তাকে নাই শেখাই, তাকে নাই পড়াই, সে পড়ে না পড়ে তাকে আমি দোষটা দেব কি করে? আমি ছোটবেলায় যখন পড়তেও শিখিনি, আমি সন্ধ্যাবেলায়
আমার দিদিমা রামায়ণ পড়ছে, আমি শুনেছি। হুম রামায়ণের গল্প আমরা জেনে গেছি। মহাভারতের আমাদের পাঠ্য ছিল ছোটদের মহাভারত, ছোটদের এগুলো নাম ছিল রেপিড রিডার। হুম হুম হুম। এগুলো পড়া হতো। যখন পাকিস্তান হয় তখনও আমি যখন বোধহয় ক্লাস 6-এ পড়ি, রেপিড রিডার ছিল কাসাসুল আম্বিয়া, মানে গুণীজনের সম্পর্কে কথা, এটা ছিল সিলেবাসে। এখনকার সিলেবাস আমি সবটা জানি না, না জেনে বলা কঠিন, কিন্তু খুচখাচ যতটুকু আমি দেখি সায়েন্সের সিলেবাস সম্পর্কে তো কিছু কথা জানি। মানে কেমিস্ট্রির থেকে পিরিয়ডিক টেবিল বাদ দেওয়া একটা আত্মহত্যা করার সামিল করা হচ্ছে, কেন করা হচ্ছে তারাই জানে। যারা লিখছে যে লিস্ট অফ রাইটার্স, তাদের এত ডিগ্রি আছে যে তারা আমাকে 10 বার কিনে নিতে পারবেন। আমি জানি না তারা। ইতিহাস সবচেয়ে সহজ হচ্ছে ডিস্টরশন করা। তোমার পলিটিক্যাল ভিউ যা এখন তুমি ডিস্টর্ট করতে পারো, বিং ডিস্টর্টেড। জিওগ্রাফিরও তো হিস্ট্রি থাকে। ইন্ডিয়া, জম্বুদ্বীপ ইত্যাদি আরো অনেক নাম ছিল, বিরাট দ্বারা আঙ্কর ভাট, এরকম দাবি করা হয় যে আঙ্কর ভাট থেকে শুরু করে ওইদিকে বিরাট অঞ্চল নিয়ে, যেমন ধরো গান্ধারী, কান্দাহার থেকে এসছে, গান্ধারের রাজকন্যা, গান্ধার হ্যাজ বিকাম কান্দাহার, এটা আছে। এখন তুমি ওপেন মাইন্ডে যখন পড়বে তখন কোনো সমস্যা নাই। তুমি যখন মনকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাবে তখন সমস্যা হয়ে যাবে। মুসলমানেরা গরু খায়, ঠিক আছে, হিন্দুরা কি কখনো গরু খেত না? বা হিন্দু শব্দটা কত পুরনো? হাউ ওল্ড ইজ দি ওয়ার্ড হিন্দু? Hindu is related to the word Sindhu, the river Sindhu. It is said people on the other side, they could not pronounce Shah. তারা সিন্ধু বলতে পারত না, তারা হিন্দু বলত। সৈয়দ মুস্তাফা আলীর একটা লেখায় আমি পড়েছি, মিশরের লোকেরা সম্ভবত প বলতে পারে না, তাদের এতে নেই। তারা পালিশ বলতে পারে না, তারা বালিশ বলে। পারে না কথাটা যেমন ধরো তুমি একটু একটু তো ককবরকের ব্যাপারও জানো, ককবরক নিয়ে একটা বিরাট আলোচনা হচ্ছে। এই আন্দোলন করা উচিত কি উচিত না এই সম্পর্কে বলার মালিক আমরা না। এটা যাদের ভাষা, যারা এটা বলেন তারাই এটা ঠিক করবেন। এখন 125-25 বছর হয়ে গেল লিখিত ককবরকের। ওদের একটা অক্ষর আছে, এটার উচ্চারণ অনেকটা উ এরকম হবে, উ এরকম একটা ব্যাপার। এটা করা হতো কি বাংলায় ঔকারের অর্ধেক দিয়ে করা হতো। ঔকার তো এদিকে একটা একার থাকবে, এদিকে একটা এটা থাকবে, এটা দেওয়া হতো। এরপরে এখন দেখো
আমরা বাঙালিরা যারা পূর্ববঙ্গ থেকে এসেছি, আমাদের কতগুলি নাম দেখো, উদ্বাস্তু, বহিরাগত, সেটলার্স, এরকম। আমি যে জায়গাটাতে থাকতাম, যেখানে আমার জন্ম হয়েছে, এই জায়গাটার নাম ছিল চাকলা রোশনাবাদ। মানে এই যে ত্রিপুরা রাজ্যটা, মেয়েদের যে ফ্রক থাকে, ফ্রকের নিচে একটা স্কার্ট থাকে, দেখেছ? ত্রিপুরা এই যে 900 কিলোমিটারের যে পরিধি, তার নিচে যে আমি যদি প্লেন ল্যান্ডটাকে যদি স্কার্ট পড়ি, I can say that the state of Tripura on the western side is skirted by a land called Chakla Rosonabad. আমি তো ত্রিপুরার রাজাকে খাজনা দিতাম, ওইখানে জল উঠলে আমি তো এখানেই আসবো। How am I an outsider? রাজবাড়ি যেটা বানানো হয়েছে সেটা তো আমার খাজনায় হয়েছে। একটা এক ত্রিপুরার রাজারা চিরদিন তো ত্রিপুরায় ছিলেন না, তাদের রাজমালায় তারা ক্লেম করেন যে তারা যজাতির বংশধর, যুধিষ্ঠিরদের সঙ্গে সম্পর্কিত, ওইখান থেকে তারা এসছেন, যজাতি, পুরু ইত্যাদি ইত্যাদি। মানে ওই থাকা থেকে ঘুরে 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 এসছেন। বীরচন্দ্র তো নিজেই বলেছেন আগরতলার ধর্মনগরে আমাদের রাজা, তারা so the kings came from there. So they are also outsiders to this part of land, as we are, if at all. They came, they conquered our land, they became our kings. Later, when they were defeated by the Muslims and later by the Indians, for that part of the land, they were not the kings, they became the Jamindars, and we were the Rayas. So how are we the outsiders? We are the outsiders. There is another way. When the deserted Druho came and settled near Brahmaputra, established a kingdom, he came to Kirata land. Kiratas are non-Aryans. They can be the Mongoloids also. কিংসরা তারা যদি ট্রাইবেল হয়, তাহলে আর্লিয়ার পিরিয়ডে তাদের নামগুলো সংস্কৃতিক কেন? পরে ডাঙ্গরফা হয়েছে, কেন? এবং পরে আবার বীরচন্দ্র হয়েছে। এরকম হতে পারে যে তারা এসেছিল, উইথ টাইম intermixing was there, they became tribalized. Later, when the Buddhists took over, Brahmins fled, came here, made them Brahmanized, gave them Brahmanic names, and therefore many tribals still are Hindus, which the church people are converting. So these things are also there. As to their language, now, the Tripuris, the Riyangs, they are in the broad group, they are big Boro groups. They came from Mongolia side, Tibeto-Burmese. So they came, spread,
এক এক জায়গায় তারা এক এক রকম হয়েছে, তাদের এক এক রকম নাম হয়েছে। বড়রা এমনকি অসমীয়ারাও একসময় বাংলা অক্ষরে লিখত, কারণ যখন ইংরেজরা আসাম দখল করলো তখন বাঙালি অফিসারদের নিয়ে গেল, তারা ইনসিস্ট করলো, তাদের অত্যাচারের ফলে অসমীয়ারা আজকের বাঙালির উপরে রাগ। বড়রা এক সময় শেষ পর্যন্ত দেবনাগরী লেখার পথে গেল, আবার তারা ফিরল। এইবার মোস্ট কমন হচ্ছে যে আমরা রোমান হরফ চাই। ইট ইজ ইয়োর টাইম, তুমি করো। আমি জানি না গভর্নমেন্ট কেন এগ্রি করে না। পবিত্র সরকার কমিটি আমার কাছেও জিজ্ঞেস করেছেন, what should be the script will be decided by the people who speaks the language, number one. Number two, if necessary, they may take help of language experts. আমি শুনেছি, সত্য মিথ্যা জানি না, সুভাষচন্দ্র বলতেন যে রোমান হরফে হিন্দি লিখলে it will be understandable all over India. Legally speaking, he is the first Prime Minister of India. He raised the flag in Andamans. When you call Indira Point. You may change the name, I don't know. But he is the first Prime Minister. সুভাষচন্দ্র বসু নামে ভারত স্বাধীন হওয়ার পরেও সিক্রেট ফাইল মেনটেন করা হয়েছে। He was considered an enemy of India legally. এগুলো গেল ওদের কথা। এখন ওদের ল্যাঙ্গুয়েজের স্ক্রিপ্ট কি হবে, they have to decide. Why should we bother? রাইট। তারা যে যুক্তিটা দেয় যে না এরকম বাংলা অক্ষর হলে পড়লে অগ্ররেখ এটা ব্যবহার করলে, বাংলাও ব্যবহার করলে এটা অসুবিধা হবে, কারণ এই অক্ষরটা ককবরকে এই মিনিং আমরা এইভাবে উচ্চারণ করি, এখানে এটা সেটা ইংরেজি বেলাও তাই। এ রেখে তুমি যদি এটার উচ্চারণ সি বলো ককবরকের বেলায়, তারা এ লিখে অ বোঝায়, তাহলে এ লিখলাম, ককবরকের জন্য আমি অ বুঝবো। ইংরেজি বই পড়ার সময় তো আমি অ বুঝবো না, আমি এ বুঝবো। The problem remains. But they have a satisfaction that if the script is not Bengali, we are not subjugated by the Bengali people. There may be a mental satisfaction. I have no harm. The point is simple. We have been born. We will die. Between my birth and death, I am to live somewhere legally, not illegally. If I am an outsider, the kings are also outsider. The Tibeto-Burmese people are also outsiders. Maybe their predecessors came 10,000 years ago, maybe. Our came, say, 500 years ago. But the character does not bother. You are a passenger, I am a passenger. Exactly. You got in an earlier station, I have gotten here. That's the difference. Close down. অনেকক্ষণ বক্তৃতা করে এত মানে আর লাস্ট একটা প্রশ্ন করে আপনাকে আগে আমি দিয়ে আসবো। লাস্ট প্রশ্ন, অনেক কি বলবো, অনেক অজানা তথ্য আজকে বেরিয়ে এসছে এবং এগুলো ঐতিহাসিক দলিল আমাদের রাজ্যের জন্য, সবার জন্য। স্যার
কাইন্ডলি লাস্ট একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন, সেটা হচ্ছে স্যার রবীন্দ্রনাথ ঠাকুর উনি খুব বলিষ্ঠভাবেই হিটলার মুসোলিনিকে উনি কটাক্ষ করেছেন। ওনাদের তথাকথিত যে হিংস্রতা এগুলোর বিরুদ্ধে উনি মুখ খুলেছিলেন, তখন মানুষকে জাগানোর চেষ্টা করেছিলেন। আজকের দিনে যেখানে গোটা দুনিয়ার মধ্যে একটা যুদ্ধ পরিবেশ, যুদ্ধ চলছে, আবার থামছে, আবার হচ্ছে, এবং রিসেন্টলি যে হরমুজ প্রণালী ইত্যাদি নিয়ে এইসব চলছে, আজকের দিনে যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন তাহলে উনি কি ভূমিকা নিতে পারতেন বলে আপনি মনে করেন? মানে এইসব কিছু থামিয়ে দেওয়ার জন্য, অন্তত শান্তির পক্ষে, বিশ্ব শান্তির পক্ষে। প্রথম কথা হচ্ছে, তোমার এই প্রশ্নের উত্তরটা হবে হাইপোথেটিক্যাল, 1 নম্বর। আমরা যে রবীন্দ্রনাথকে চিনি সেই রবীন্দ্রনাথ 1941-এ ছেড়ে চলে যাওয়ার আগে তিনি কিন্তু এই কথা বলে গেছেন, শান্তির ললিত বাণী, আর এরপরে কি আছে, ব্যর্থ, অর্থাৎ পৃথিবীতে যুদ্ধ ভাব, শান্তির কথা কেউ শুনবে না, এটা হয়ে গেছে। রবীন্দ্রনাথ তো ব্যক্তিগতভাবে রাজনৈতিক ছিলেন না। মুসোলিনির সঙ্গে সম্ভবত তার দেখা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর met Italian dictator Benito Mussolini twice, দুইবার, in Rome in June 1926। উনার মুসোলিনির নিমন্ত্রণে গিয়েছিলেন। তারপর Tagore was briefly impressed by him but later condemned the fascist regime after learning of his atrocities from anti-fascist intellectuals. হয়েছে? হ্যাঁ, অর্থাৎ রবীন্দ্রনাথ মুসোলিনির সঙ্গে দেখা হয়েছিল। তখন তিনি ভেবেছিলেন তিনি একজন ভালো লোক। পরবর্তীকালে তিনি মুসোলিনি কি এটা তিনি বুঝেছেন। রবীন্দ্রনাথ মুসোলিনিকে বিচার করবেন তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে। তিনি পৃথিবীর থেকে যেভাবে দেখেন, তিনি দেখেন মানুষ মানুষকে ভালোবাসবে, বিপদে সাহায্য করবে, অত্যাচার করবে না, কারো উপর কিছু চাপিয়ে দেবে না। তিনি যখন মুসোলিনিকে দেখেন তখন তিনি এটা জানতেন না, পরে যখন জেনেছেন তিনি এটা। এর সঙ্গে প্রত্যক্ষভাবে আরেকটা জায়গায় আমরা চলে যাই। রবীন্দ্রনাথ সম্ভবত 1930-এ রাশিয়ায় গিয়েছিলেন। তিনি সেখানে বলেছেন যে না আসলে তীর্থ দর্শন হতো না। রাশিয়া। কিন্তু আমি তোমাকে বারবার বলেছি রবীন্দ্রনাথ। লেনিন খুব অল্প সময়ের মধ্যে শিক্ষার হার প্রায় 100%-এর কাছে নিয়ে যায়, নিরক্ষরতাকে দূর করে। 1952 সালে আমাদের দেশে যখন নির্বাচন হয়, প্রথম নির্বাচন, আমাদের দেশে নিরক্ষরতার সাক্ষরতার হার ছিল 19 থেকে 20%। রবীন্দ্রনাথ ওই শিক্ষকতার হারটা দেখে বলেছিলেন আমাদের দেশের শিক্ষকদের এখানে এসে দেখালে ভালো হতো কি করে নিরক্ষরকে স্বাক্ষর করতে হয়। আরো অনেক ভালো কথা বলে। কিন্তু আমি তোমাকে বারবার বলছি, রবীন্দ্রনাথ হচ্ছে রবীন্দ্রনাথ। মানে প্রত্যেকটা লোক একরকম হবে, ইকুইভোকাল বা এরকম। ইকুইভোকাল না,
আমি চাইছি তুমি এই করবে, তুমি এই করবে না, তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না। এই যে বিষয়, এটা রবীন্দ্রনাথের ভালো লাগেনি। তিনি এই কথাটা ওখানে উল্লেখ করেছেন যে জোর করে সবাইকে বোধহয় একরকম করে দেওয়া যায় না এবং তাতে ভালো হয় না। আমি বারবার বলছি, এটা রবীন্দ্রনাথ রাশিয়ায় গেছেন, তীর্থযাত্রা বলছেন, সাক্ষরতার হারের উত্থানে উৎফুল্ল হচ্ছেন, কিন্তু বাক স্বাধীনতার ব্যাপারে মত প্রকাশ করতে ছাড়েননি। ওই রবীন্দ্রনাথ, তিনি চলে গেছেন 41, ধরো 60 বছর আর 26 বছর, 86। তিনি যদি এই 86 ইয়ার বেঁচে থাকতেন, তার ট্রান্সফরমেশন হতো। যতটুকু তাকে দেখেছি, তিনি তো ওই ধারাতেই ট্রান্সফরমেশন হতেন। তাহলে এইগুলি সম্পর্কে তিনি সেইভাবেই বিবৃতি দিতেন, বিদ্রোহ করতেন না করতেন, যুদ্ধের এগেনস্টে কথা বলতেন, দেশের ভিতরে যা চলছে তার ভিতরে কথা বলতেন। কিন্তু এ নিয়ে কিছু কথা বলাটা তো কাল্পনিক হয়ে যাবে। তুমি একরকম বলবে, আমি একরকম বলবো। তবে যতটুকু দেখেছি, উনি শান্তির দূত ছিলেন, উনি ভালোবাসার লোক ছিলেন। তিনি নিশ্চয়ই এতে দুঃখ পেতেন এবং প্রতিবাদ করতেন, এটাই আমাদের আশা। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। Chini o koktoma naima bagui. Belai hambai. ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.